প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে আপনাদের মূল্যবান সময়টুকু খরচ করে ব্যয় করে আমার ফেসবুক অথবা ইউটিউবে কথাগুলো শুনছেন, ধৈর্য সহকারে আপনার ধৈর্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আলতোভাবে বিনতি অনুরোধ করে একটু লাইক, শেয়ার বা কমেন্টস করলে কিছুটা খুশি হব, তৃপ্ত হব। যাক, সবাইকে অভিনন্দন জানিয়ে, স্বাগত জানিয়ে আজকে কিছুটা দার্শনিক ভঙ্গিতেই ছোট করে একটি আলোচনা করতে যাচ্ছি। আলোচনার নাম দিয়েছি আসবে বা হবে চতুর্থ গণ বিপ্লবী জাগরণ, শুরু হবে গৃহযুদ্ধ এবং তার ভিতর দিয়েই শুরু হবে সেকেন্ড রিপাবলিক নামে বাংলাদেশের নূতন করে আবার পথযাত্রা। তো শুরু করি আজকের আলোচনা। বাংলাদেশের মানুষ সামগ্রিকভাবে একবার একত্রিত হয়েছিল ৭১ সালে। স্বাধীনতায় উন্মুখ জনতা অত্যাচারীদের বিরুদ্ধে, স্বৈরা শাসকের বিরুদ্ধে রুখে নিজেদের সার্বভৌমত্বের প্রতীক মানচিত্র, নিজেদের পতাকা, নিজেদের ভাষা, নিজেদের শ্রমের বিনিময়ে, নিজেদের ক্লেশের বিনিময়ে উপার্জিত অর্থনৈতিক স্বাধীনতা ভবিষ্যৎ সন্তানদের দাসত্বের শৃঙ্খল থেকে বের করে আনতেই স্বাধীনতা উন্মুখ জনতা ৭১ সালে এক কাতারে কাঁধ রেখে যুদ্ধ করেই এদেশের স্বাধীনতাকে ছিনিয়ে এনেছিল। কিন্তু পরবর্তীতে সেই স্বাধীনতার স্বাদ যেমন পায়নি, তেমন তারা নিজেরাই ধিক্কৃত হয়েছে অন্য একটি রাষ্ট্রের কাছে যে তারা এদেশকে তারা স্বাধীন করে দিয়ে গেছে এবং তাদের অনুকূলে, তাদের অনুগত, তাদের নত থাকবার জন্যই, তাদের ইচ্ছা পোষণের মতোই থাকবার মতোই বা দিল্লির মসনদের সনদ পাঠিয়ে এদেশকে পরিচালনা করবার জন্যই তারা বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে বা স্বাধীনতার সপক্ষে ছিলেন। এই যে স্বাধীনতার বিকলাঙ্গ ইতিহাস বাঙালির মনে শুধু ব্যথিতই নয়, এটি আরেকটি বিপ্লবী মনোভাব করে গড়ে তুলতে বড় ধরনের সহায়ক হয়েছে। তার মানে ৭১-এর যে জনতার একতা, স্বাধীনতার পক্ষের যে কণ্ঠস্বর, ধ্বনি, মুষ্টিবদ্ধ হাতের উদ্ধত বিচরণ আচরণ যাই দেখেছিলাম, তার ভিতরে কেউ একজন অংশীদারিত্ব হতে চায়। তারপরে আমরা একত্রিত হয়েছিলাম ৭৭ থেকে শুরু করে ৮১-র বেশ কিছুদিন পর্যন্ত, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে। এই সময়টার একতা নির্ভেজাল, মানুষের আত্মার সাথে বিপ্লব, মানুষের আত্মার সাথে স্বাধীনতার মুক্তি, খাদ্যের পুনর্জাগরণ, সবুজের ক্ষেতের মাঠে দাঁড়িয়ে কৃষকের হাসি, সোনালি ধান উঠানে দেখে কৃষাণীর আঁচলে মুখ ঢেকে আনন্দের যে প্রতিচ্ছবি বাংলার কবিতার মতো, কবিতার প্রতিটা সারির মতো, লাইনের মতো এঁকে গেছে বাঙালির জনতা। সেই একতার কোনো অংশীদারিত্ব নেই। সেই একতাই ছিল বাংলাদেশের মূল উচ্ছ্বাসের একটি জায়গা। কিন্তু সেটা ছিল নীরব। জনতার উচ্ছ্বাস, জনতার আকাঙ্ক্ষা, জনতার একতা, সেই খালকাটা বলেন, সবুজ ক্ষেতের মাটি কর্ষণ করে কাদা বানিয়ে সেই ইরির রোপণের যে গান, মাঠ জুড়ে কৃষকের গান, আল হেঁটে হেঁটে কৃষকের গান, নৌকায় চালিয়ে কৃষকের গান, রাস্তাঘাটে যেখানে কৃষকের যে আনন্দ উৎসব, সেটি ছিল কোনো কারো বিরুদ্ধে নয়, সেটি ছিল নিজেদেরকে
উচ্চ আসনে নিয়ে যাওয়ার দৌড়ের প্রতিযোগিতা, এবং সেই প্রতিযোগিতা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিক উপভোগ করেছিল জিয়ার পিছনে দৌড়ে দৌড়ে। সেটি কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর বা কারোর বিরুদ্ধে নয়, সেটি হলো নিজেদের সাথে নিজেদের লড়াই, দুর্ভিক্ষ অনাহারের বিরুদ্ধে নিজেদেরকে সবল করে তোলার লড়াই। তারপরে এরশাদ হটাও যে আন্দোলন, সেটা কোনো আন্দোলন নয়, সেটা ছিল দুই কুকুরের হাড় নিয়ে, কঙ্কালসার হাড় নিয়ে লড়াই। জাগ্রত শক্তিশালী দুই কুকুর, তারা তাদের কামড়াকামড়ির মাধ্যমে এই আন্দোলনটি করেছিল আর একটা কুকুরকে তাড়িয়ে দেওয়ার জন্য। অর্থাৎ এটা ইতিহাসে দীর্ঘায়িত হয়নি এবং হবেও না, এটা কোনো ইতিহাসের পাতায় স্থান পাবে না। পরবর্তীতে 8 সালের শেষের দিকে জনগণ যে অন্ধকার জগতে নিপতিত হলো, সেই স্বাধীনতার পিছনে যে শক্তি, যে অপশক্তি, যাদের গুপ্ত মনোবাসনা ছিল, তারা জাগ্রত হতে শুরু করে 8 সালের পরে। নতুন করে সেই দেশের অনুগত পোষ্য একটি রাজনৈতিক দল, ডোমেস্টিক পলিটিক্যালি ফোরাম, তারা তাদের চেহারা, তাদের থাবা, তাদের মনোবাঞ্ছনা পূরণের জন্য দীর্ঘ 15 বৎসর এদেশকে দাসত্বে পরিণত করে, এদেশের মানুষকে কৃত দাসে পরিণত করে, এদেশের ভূমিকে তারা যা ইচ্ছে তাই, তাদের নোঙ্গরখানা, তাদের ইচ্ছাভূমি, দমন পীড়নের সকল ধরনের অপকৌশল এদেশেরই একটি গোলামী রাজনৈতিক দলের মধ্য দিয়ে তারা নিজেদের সেই গোপন চুক্তির খাইশ মেটাবার যে প্রয়াস, তার থেকেই জনগণ ধীরে ধীরে শরীরে আগুন জ্বালিয়ে নেয়, শরীরে বিপ্লবী রক্তধারা প্রবাহিত করতে শেখায়, যার ফলে চূড়ান্ত রূপে রূপ নেয় জুলাই আগস্ট একটি বিপ্লব। এর কোনো নির্ভুলতা নেই, কিন্তু এই বিপ্লবী আন্দোলনকে বিকৃত করে ফেলে তৎকালীন সেই স্বৈরা শাসকেরই গুপ্ত ঘাতকেরা এদেশে ঘাপটি মেরে বসে থেকে, এবং তাদের যে স্তরে স্তরে সাজানো শক্তি এবং জনগণকে শোষণ করার জন্য তাদেরই আরেকটি দোসর রাজনৈতিক দল, যাদেরকে তারা পোষ্য কুকুর হিসাবেই পায়ের কাছে বসিয়ে রেখে মাঝে মাঝে কিয়দাংশ তাদেরকে খাইয়ে দিয়ে সন্তুষ্ট রেখে দিল্লির মসনদের বসে থাকা সেই নবাবদের অনুরত অনুসারী ইচ্ছা পূরণের বাসনাকেই প্রকৃতপক্ষে দেশের মানুষের ভিতরে প্রথিতভাবে শাসক হিসাবে নিজেদেরকে আবির্ভূত করতে চেয়েছিল, যার জন্য 5ই আগস্টের সাধারণ মানুষের যে উদ্দেশ্য, যে মনের ইচ্ছা উচ্চাকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, সঠিক ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের ভোট অধিকার মানে এই নয় যে আমি শুধু ভোট দিতে পারবো, এটা কোনো ভোট অধিকার নয়। অর্থাৎ তাদেরই দোসর, তাদেরই পোষ্য, তাদেরই ভ্রাতা, তাদেরই মতো বরাহ শাবক, বরাহ দাতাল, বরাহ মান্দার আর দাতালগুলো আমি একটু বিশ্লেষণ করি। আপনাদের হয়তো মনে আছে, আমরা যখন ছোট ছিলাম, এখন অনেকটা নাই, খুব কম দেখা যায়, কুষ্টিয়ার ওই দিক থেকে বড় বড় গোল ছাতিওয়ালারা শূকর নিয়ে আসতো, শূকরের পাল ধরে আসতো, তারা মাঠে ঘাটে চরে, এগুলোর ঘাস দুবরার যে বিচি, তারপরে মাঠের ভিতর যে কেঁচো থাকতো বা অন্য পোকামাকড়, এই শূকরগুলোদেরকে খাওয়াইতো। রাতে তারা কোনো উঁচু জায়গায় একটি চাতাল মতো করে সেখানে রেখে সেই ছাতের নিচেই শুয়ে থাকতো। এই শুয়ারের দলগুলোতে সবথেকে বড়, খুব বড় শক্তিশালী একটা পুরুষ শুয়ার থাকতো, তাদেরকে কেউ দাতাল বলতো, অর্থাৎ দাঁত বের হয়ে থাকতো বলে দাতাল বলতো।
অথবা দলের মানদার বলতো, অর্থাৎ সে আগে থাকতো, তার পশ্চাৎ ধাপন করতোই বরাহ পাঠি, বরাহ শাবক, বরাহ ছানারা, শুকরের ছানারা, শুকরের ভদ্র নাম বরাহ। এখনও সেই বরাহরা, বরাহপুত্ররা আর এক বরাহের দোসররা নিজেদেরকে বরাহ নামে, বরাহের ফুটফুটে সুন্দর বরাহের বাচ্চা নামেই আবির্ভূত হয়েছে 5ই আগস্টকে কলঙ্কিত করতে, অথবা 5ই আগস্টের যে চিন্তা চেতনা জনগণ ধারণ করে রাজপথে নেমে এসেছিল তার থেকে অন্যদিকে ধাবিত করে নিয়ে যেতে, অর্থাৎ 71-এর মতোই স্বাধীনতাকে আবার বিকৃত করে তাদের কবজায় রাখতে। এখন বর্তমান যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, হয়তো ইউনূসের একার চেতনাবোধ জাগ্রতর জন্যই হোক বা বাইরের অন্য কোনো সঠিক গণতন্ত্রের মুক্তির পক্ষের কোনো শক্তির চাপেই হোক, একটি সরকার চলছে। তাদের ভিতরে কি আছে জানি না, কিন্তু দৃশ্যত দেশ উন্নয়নের দিকে যাচ্ছে। মানুষ তাদের দিকে সেই জিয়াউর রহমানের মতো, সেই হেমিলনের বাসিওয়ালার মতো তির্যক গতিতে তাদের অনুসরণ এবং তাদের সাহায্য সহযোগিতা এবং তাদেরকে, তাদের দেশকে নেতৃত্ব দিতে বর্তমান সরকারের পাশে দাঁড়াতে সর্বোচ্চ শক্তি, মেধা, তাদের ইচ্ছা পোষণ করে যাচ্ছে। কিন্তু যারা নিজেদেরকে দেশের শাসক গোষ্ঠী বলে মনে করে এবং যারা নিজেদেরকে এমনটাই মনে করে যে তাদের বাইরে দেশ চালানোর মতো কোনো নেতৃত্ব দেওয়ার মতো কোনো শক্তি, কোনো মানুষ এদেশে নাই, সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে, দাঁড়াতে শুরু করেছে। এটাকে আমি বলছি তৃতীয় বিপ্লবী গণজাগরণ। কিন্তু এই তৃতীয় বিপ্লবী জাগরণের যে পূর্ণাঙ্গ সফলতা হয়তো আসবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন এদেশে, হয়তো তিনি মালয়েশিয়ার মতো মাহাথির মোহাম্মদ হতে চেষ্টা করবেন, বা দৃশ্যত তেমনটা করে যাবার মতো অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন। অনেকেই বলছেন তিনি ইরানের খমেনির ভাব গাম্ভীর্য, ধর্মভীরুতা বা ধর্ম নিয়ে যে উচ্চ ধরনের অ্যালার্জিক রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিতরে, এই জায়গা থেকে সম্পূর্ণ ভিন্ন। তিনি মাহাথির মোহাম্মদের সাথে কিছুটা হলেও যায়, অর্থাৎ দেশকে উন্নয়নের দিকে, ধর্মীয় বাড়াবাড়ি নয় বা অন্য কোনো কিছু নিয়েই ভাব গাম্ভীর্যতার ভিতরে তিনি দেশকে ঠেলে দেওয়ার বিপক্ষে। তবে মানুষকে স্বাধীনতার সর্বোচ্চ নাগরিক সুবিধা, স্বাধীনতাকে উপভোগ করবার জন্য নাগরিকদের যে ঐচ্ছিক ইচ্ছা পোষণ করে সেটার স্বাদ, অর্থনৈতিক স্বাদ, স্বাস্থ্য, শিক্ষায় আনবার চেষ্টা করছেন। তিনি দেশকে ইরানের মতো দাসত্বের ইচ্ছার শক্তিকে প্রয়োগ করে জনগণকে চাপিয়ে রাখতে চান না। যেভাবে ইরান শক্তিশালী পারমাণবিক শক্তিশালী হোক, অস্ত্রে হোক, অর্থনীতি হোক, কিন্তু সে দেশের জনগণ একটি মানসিক চাপের ভিতরে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোনো মানুষকে মানসিকভাবে চাপ দিচ্ছেন না, সামাজিকভাবে বা রাজনৈতিকভাবেও না। সমস্ত মানুষকে তিনি মুক্ত করে রেখে চিন্তা চেতনার জায়গাকে মুক্ত খোলাকাশের নিশে প্রকাশ করবার স্বাধীনতা দিয়ে তিনি দেশকে উন্নয়নের দিকে, অর্থনৈতিক উন্নয়নের দিকে, ব্যক্তি জীবনের স্বাধীনতার প্রতি, বাক স্বাধীনতার প্রতি, সমস্ত ক্ষেত্রেই স্বাধীন নাগরিকের যে সুযোগ সুবিধা সেইটা ভোগ করবার জন্য তিনি উন্মুক্ত করে দিয়েছেন দেশকে। এই যে প্রেক্ষাপট, কিন্তু সেই বরাহ গর্জন, বরাহ তর্জন, বরাহদের ভয়ভীতি প্রদর্শন, পতিত স্বৈরা শাসকের মতোই তাদেরও দ্বিপাক্ষিক চরিত্র রূপায়ণ করছেন। একদিকে দেশপ্রেমের ব্যাখ্যা দিচ্ছেন, জিয়াউর রহমানের সোনালী রাজনৈতিক সেই দিনগুলোকে তারা ব্যবহার করবার চেষ্টা করছেন, কিন্তু তারা সেই সোনালী সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটের ভিতরে নেই। এই দলের ভিতরে কেউ বাণিজ্যিক
স্বার্থসান্বেষী, কেউ অনেক ভূমি দখল করে, সরকারি ভূমি দখল করে, ব্যক্তি মালিকের ভূমি দখল করে তারা যে শক্তিশালী অর্থনৈতিক প্রেক্ষাপট নিজেদেরকে উচ্চ আসনে তুলে ধরেছেন, সেটাকে ঠেকিয়ে রাখার জন্যই তারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সম্পূর্ণ ঢাল হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন এবং করে যাচ্ছেন অনবরত। কিন্তু এটি সাধারণ জনগণের শক্তির কাছে অত্যন্ত তুচ্ছ, ঘৃণিত বলে অলরেডি প্রত্যাখ্যাত হয়েছে। তারপরেও জনগণকে পূর্ণ জাগরিত করে এইসব রাজনৈতিক নামে অপব্যক্তিদের হাত থেকে, অপরাজনৈতিক শাসকদের হাত থেকে বের হইতে বর্তমান সরকার পারবে কিনা তাতে আমি বিন্দুমাত্র হলেও সন্দিহান আছি, থেকে যাচ্ছি। কারণ তার সরকারের ভিতরে অনেকটা ভারতীয় অনুগতদের পদশব্দ শুনতে পাচ্ছি, এবং যাদেরকে দিয়ে যে রাজমিস্ত্রিরা সেই ভিত তৈরি করবেন, সেই রাজমিস্ত্রিরা নিজেরাই অনেকটা এখনও ভারতমুখী স্বাধীনতার বিকল্প ধারার মানুষ। অর্থাৎ স্বাধীনতাকে স্বাধীন রেখে তারা স্বাধীনতাকে জনগণের বাইরে রেখে শুধু নিজেদের ইচ্ছার স্বাধীনতা পোষণ করে দেশের জনগণকে কৃতদাস বানিয়ে তাদের হাতের নীরব চাবুক তারা সাধারণ মানুষের পিঠে চাপিয়ে শাসক হিসাবেই থেকে যেতে চাচ্ছেন। এই জন্যই প্রয়োজন হবে, আসবে আর একটা চতুর্থ বিপ্লবী গণজাগরণ, এবং সেই চতুর্থ বিপ্লবী গণজাগরণের ভিতর থেকেই এদেশে একটি গৃহযুদ্ধ হতেই হবে। না হলে এদেশের ভিতরে এখনও বৈদেশিক বিদেশি পোষ্যপুত্ররা তাদের মনোবঞ্চনা পূরণকারীরা রয়ে গেছে, এবং এদেরকে সম্পূর্ণ চিহ্নিত করে দেশের মাটি থেকে বিতাড়িত করতে সময় লাগবে, মিনিমাম 30-40 অথবা আরও 50 বছর পরে। এই সময়টা আরও লড়াইয়ের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়েই যাবে। বাংলাদেশি জাতিগত বাঙালিপনার মধ্য দিয়ে যারা সমগ্র বাংলাদেশে অবস্থিত সমগ্র জাতি গোষ্ঠী মিলে নিজেরা বাংলাদেশি হিসাবে পরিচিত হতে এবং বাংলাদেশি স্বকীয়তায় বাংলাদেশের পতাকা সার্বভৌমত্ব সর্বময় স্বাধীনতার পক্ষে একক ছত্রভাবে রুখে দাঁড়াতে, এদেশকে তাড়াতে সেই ভারতীয় লেজরবৃত্তি কুকুরদেরকে, বরাহদেরকে সরাতে অনেক সময়ের প্রয়োজন। অতএব আসতেই হবে চতুর্থ গণবিপ্লবী একটি সংগ্রাম, একটি সাধারণ মানুষের সম্পূর্ণভাবে ঝাঁপিয়ে পড়ার মতো একটি গণবিপ্লব, এবং সেই গণবিপ্লবের বিরোধিতা হবে সেই 71-এ যারা এদেশকে স্বাধীনতার নামে ক্রয় করে নিয়েছিল, কিনে নিয়েছিল, তারা থাকবে তার বিপক্ষে, এবং তারা একসময় সম্পূর্ণ পরাজিত হবে এবং বাংলাদেশকে তার নিজের পায়ে নিজেরাই দাঁড়াবে। কিন্তু সেটি সেকেন্ড রিপাবলিক হিসাবে পথযাত্রা শুরু করবে। সংগ্রাম, মূল সংগ্রাম তখন থেকে শুরু হবে। এখনও আমরা সংগ্রামের শিশু, মায়ের কোলে আছি মাত্র। অতএব ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশকে আলাদাভাবে বোঝাইতে হবে, বাংলাদেশকে আলাদাভাবে চিহ্নিত করে তাদের দু পা বুক উঁচু করে দাঁড়াতে শিখাইতে হবে, শিখতে দিতে হবে। তাদেরকে নাগরিক সুযোগ সুবিধা, স্বাধীনতা, জীবন যাপনের কে কীভাবে করতে হয় এটা বোঝাইতে হবে শিক্ষায়, সামাজিক আচরণে, এবং এই বিপ্লবের মধ্য দিয়েই তারা তাদের পথ চলা শুরু করেছে। তাদের সন্তানেরা বাবাদের কাছ থেকে এই বিপ্লবের গল্প শুনবে, এই স্বাধীনতার গল্প শুনবে, এবং তা থেকেই তারা উৎসাহিত হবে। তার পাশে বসে থাকা ব্যক্তিটি দেশের না অন্যচারের গুপ্তচর, তারা তখন নিজেরাই চিহ্নিত করবে এবং তারা তার থেকে বিতাড়িত করতে বড় ধরনের গৃহযুদ্ধে লিপ্ত হবে। বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশের ভবিষ্যৎ পৃথিবীর বুকে স্বাধীন, সর্বোচ্চ, সর্বাধিক সার্বভৌম নাগরিকত্বের দেশ হিসাবে
পরিচালিত হোক, পরিচিত হোক, এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।